নবম শ্রেণী, বিষয় অঙ্ক, আলোচ্য অধ্যায় লাভ ও ক্ষতি। কোষে দেখি 10.1 নিয়ে আজ আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। এখানে যে অধ্যায়টা আমরা আলোচনা করতে যাচ্ছি, লাভ ও ক্ষতি। যদি আমরা একটু ভাবতে বসি যে লাভ কখন হয়, ক্ষতি কখন হয়। কোনো বিক্রেতা বা দোকানদার তিনি যখন পাইকারি মার্কেট থেকে কোনো দ্রব্য ক্রয় করে তিনি তার নিজের দোকানে বা অন্য কাউকে বিক্রয় করে, তখন তিনি যে দামে তিনি ক্রয় করে এনেছিলেন তাকে বলা হয় ক্রয় মূল্য, আর তিনি যে দামে বিক্রয় করবেন তাকে বলা হয় বিক্রয় মূল্য। এবার তিনি তো অবশ্যই কিছু লাভ করার চেষ্টা করবেন, অনেক সময় ক্ষতিও হয়। তো লাভ যদি করার চেষ্টা করেন সেক্ষেত্রে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড়, অর্থাৎ বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, সেক্ষেত্রে হয় লাভ। সেক্ষেত্রে লাভটা কী করে বের করি আমরা? না, বিক্রয় মূল্য যেহেতু বড়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলে লাভের পরিমাণটা বেরিয়ে আসে। তেমনিভাবে অনেক সময় ক্ষতিতেও দোকানদারকে জিনিস বিক্রয় করতে হয়, সেক্ষেত্রে তিনি যে দামে কিনে নিয়ে এসেছিলেন তার থেকে তাকে কম দামে বিক্রয় করতে হয়। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুজনকে যদি বিয়োগ করি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে চলে আসে ক্ষতি। এক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু ক্রয় মূল্য অপেক্ষা ছোট। আরেকটা জিনিস আমরা জানতে চেষ্টা করব, শতকরা বলতে বুঝি 100-র মধ্যে কত অংশ। যেমন কোনো স্টুডেন্ট সে কোনো পরীক্ষায় 10-এর মধ্যে 7 পেল, তখন আমরা কি করি? 100 দিয়ে গুণ করে নিচে 10, হরে 10 লিখি, উপরে 7 লিখি এবং 100 দিয়ে গুণ করে তাকে পার্সেন্টেজ বের করি, শতকরা সে কত পেল। শতকরা লাভ বের করতে গেলে কি করতে হবে? ওই একই নিয়মে মোট লাভ, কোনো দ্রব্য বিক্রয় করে মোট লাভ, সেই দ্রব্যটা কত দিয়ে সে ক্রয় করেছিল, তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ গুণিত 100। শতকরা ক্ষতি একইভাবে, কত ক্ষতি হলো, মোট ক্ষতি ক্রয় মূল্যের পরে কত ক্ষতি হলো, তখন তাকে বলা হবে ক্ষতি, এবং শতকরা বের করতে গিয়ে তখন তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো এই ফর্মুলা দিয়েই আমরা কিন্তু এগোতে পারি। আজকে আমরা 10.1 অধ্যায়ের যে 3 নম্বর অঙ্কটা দেখছি, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনে এনেছিলেন। অঙ্ক বিষয়টা এমনই, যদি আমরা একটু অঙ্কটাকে গল্পের মধ্য দিয়ে হিসাব করি বা একটু চিন্তাভাবনা করি এবং একটু খাতা কলমে কিছু করার চেষ্টা করি, তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে। দেখো, এখানে সুবীর কাকা কী করেছে? 176 টাকা দিয়ে ঘড়িটি বিক্রয় করেছেন এবং তাতে তার 12% ক্ষতি হয়েছে। এখানে আমরা প্রথমেই একটু নোট করে নিতে পারি 12% ক্ষতি, অর্থাৎ এটা মানেটা কি যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, অর্থাৎ তিনি ঘড়িটি বিক্রয় করেছেন, আমরা সব সময় যে অঙ্কটা করতে যাচ্ছি 100-র মধ্যে হিসাবের একটা চেষ্টা করব, তাহলে দেখব অঙ্কটা আমাদের কাছে খুব ইজি হয়ে গেছে। যেমন এখানে 12% ক্ষতি, এটা বলতে আমরা বুঝবো, এই পার্সেন্ট বুঝবো, তিনি ঘড়িটি বিক্রয় করেছেন 100 টাকা দিয়ে, তিনি কিনে এনেছিলেন, আর 12 টাকায় তিনি ক্ষতি করছেন, অর্থাৎ ক্ষতিটা বিয়োগ করে দিলাম, 88 টাকা দিয়ে তিনি কী করছেন? বিক্রয় করছেন। কিন্তু অঙ্কে দেখতে পাচ্ছি তিনি 176 টাকায় বিক্রয় করেছেন, তাহলে আমরা কি লিখতে পারি? 88 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একে কত, 176-এ কত, 176 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত, এভাবে কিন্তু আমরা অঙ্কটা ভাবতে পারি। তাহলে আমরা কি লিখলাম? 88 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু 12% ক্ষতি, তাই ক্ষতিটা মাইনাস করে দিয়ে 88 টাকাটা তিনি বিক্রয় করেছেন, তাই আমরা সেই অর্থে লিখতে পারি
88 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ ওই ব্যক্তি ওই ঘড়িটি 100 টাকা দিয়ে কিনে এনে 88 টাকায় বিক্রয় করেছেন। আমরা বুঝতেই পারছি ক্ষতি হয়েছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100/88 টাকা, যখন 176 টাকা বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য, তাহলে দেখতে পাচ্ছি আমরা 100 × 176/88। এখানে আমরা 88 এবং 176কে কেটে দিচ্ছি, দেখা যাচ্ছে এখানে 2 আসছে, অর্থাৎ 2 × 100 200 টাকা। কী বেরোলো এটা? না, ওই সুবীরবাবু যে ঘড়িটি 176 টাকায় বিক্রয় করে 12% ক্ষতি হয়েছিল, তিনি আসলে সেই ঘড়িটি 200 টাকা দিয়ে তিনি ক্রয় করেছিলেন। যে কোনো কারণে হোক তাকে ক্ষতিতে বিক্রয় করতে হলো। অর্থাৎ আজকে আমরা এই অঙ্কটি কিন্তু আরেকবার রিভিশন দিচ্ছি যে সুবীরবাবু 176 টাকায় একটা ঘড়ি কিনে 12% ক্ষতি করেছেন। প্রশ্ন হচ্ছে তাহলে তার ঘড়িটির অরিজিনাল দাম ছিল কত, অর্থাৎ ক্রয় মূল্য। কী করলাম? 12% ক্ষতি, অর্থাৎ তিনি ঘড়িটি বিক্রয় করেছেন কত টাকা দিয়ে? না 100 - 12 88 টাকা দিয়ে। আমরা ধরে নিচ্ছি বা ধরে নেই, সবসময় 100তে চিন্তাভাবনা করি আমরা। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত? 176 টাকায় কত? অর্থাৎ দেখা যাচ্ছে ঘড়িটির অরিজিনাল দাম 200 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 200 টাকা। আমরা পরের অঙ্কে যাচ্ছি 4। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকা হিসাবে বিক্রয় করলেন। বইতে এখানে টাকায় বিক্রয় করলেন আছে, অনেকে বুঝতে অসুবিধা হয়, আমি কেটে কি করেছি, প্রতি ডজন 42 টাকা হিসাবে বিক্রয় করলেন, অর্থাৎ ডজন প্রতি 42 টাকায় বিক্রি করলেন। কারণ অনেকেই প্রশ্ন করেছে 10টি লেবু 30 টাকায় কিনে 10টি লেবু কিনেছে, ডজন মানে 12টি, তাহলে এখানে 12টি লেবু কোথা থেকে আসে? কিন্তু এটা হিসাব, তাই আমি এখানে কেটে একটু ঠিক করে দিয়েছি। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকা হিসাবে বিক্রয় করলেন। হিসাব করে দেখি তার শতকরা লাভ হলো না ক্ষতি হলো। এখানে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি? তাহলে কি পেলাম? 10টি লেবু 30 টাকায় তিনি কিনে এনেছেন। 10টি লেবু যদি 30 টাকায় তিনি ক্রয় করেন, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে একটি লেবুর দাম কত? না 30/10 সমান 3 টাকা। অর্থাৎ প্রতিটি লেবু তিনি 3 টাকা দামে ক্রয় করে নিয়ে এসছেন। আবার দেখা যাচ্ছে বিক্রয়ের সময় তিনি কি করছেন? প্রতি ডজন, অর্থাৎ ব্র্যাকেটে দিয়েছি 12টি, আমরা জানি ডজন মানে এক ডজন মানে 12টি, তিনি 42 টাকা দরে বিক্রয় করেছেন। এই কথাটার পুরো অর্থ হচ্ছে যে তিনি 42 টাকা দিয়ে 12টি লেবু বিক্রয় করেছেন এই দরে। তাহলে প্রতিটি লেবুর দাম কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তিনি প্রতিটি লেবুর বিক্রয় মূল্য কত বেরোচ্ছে আমাদের? না 42 টাকা দিয়ে তিনি বিক্রয় করেছেন, আর 12টি লেবু, তাহলে 42/12 টাকা। এখানে আমরা একটু হিসাব করে দেখব যে এটা অবশ্যই 3 টাকার থেকে বেশি, কারণ 12 × 3 = 36, এখানে 42 আছে, তাহলে গ্রেটার দেন 3 টাকা। আমরা এখানে কিন্তু ক্যালকুলেশনটা করলাম না, আমাদের সুবিধা হবে না, আমরা 42/12ই রেখে দিলাম। কিন্তু একটু চিন্তা করে দিলাম এটা অবশ্যই গ্রেটার দেন 3। কেন গ্রেটার দেন 3 করলাম? না কারণ তিনি 3 টাকা দিয়ে একটি লেবু ক্রয় করে এনেছিলেন, আর বিক্রয়ের সময় দেখা যাচ্ছে 3 টাকার থেকে অধিক দামে বিক্রয় করছেন। তাহলে এখানেই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে তিনি কিন্তু লাভ করছেন, কারণ প্রশ্ন ছিল তিনি কত লাভ বা ক্ষতি করছেন। আমরা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল, যেহেতু 42/12 এখানে 3-এর বেশি এর মান হয়, তাই এখানে কিন্তু লেবু তিনি লাভে বিক্রি করছেন। হ্যাঁ, এবার আমরা দেখব লাভটা কত এবং শতকরা লাভটা কত। তাহলে প্রতি লেবুতে লাভ কত হচ্ছে? যেহেতু তিনি, এইটা তার বিক্রয় মূল্য প্রতিটা লেবুর, আর এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা দেখেছিলাম লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে এখানে বিয়োগটা করছি, দেখা যাচ্ছে 1/2 টাকা। এখানেও দেখো আমরা এটাকে ভাঙাইনি, কারণ 1/2 টাকা রেখেছি, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। এখন এই 1/2 টাকাটা যে লাভ আমাদের হলো প্রতিটা লেবুতে, আনোয়ারা বিবির যে লাভটা হলো, সেই লাভটা কত টাকার উপরে হয়েছে? না তিনি প্রতিটা লেবুতে 3 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলেন, তাহলে 3 টাকা ক্রয় মূল্যের উপর লাভ 1/2 টাকা। 1/2 টাকা মানে, যদি বুঝতে অসুবিধা হয়, 1/2 টাকা মানে 50 পয়সা। অর্থাৎ 3 টাকার লেবু তিনি বিক্রয় করছেন
3 টাকা 50 পয়সা দিয়ে সেটাকে আমরা সুবিধার্থে কি লিখেছি, 3 টাকা ক্রয় মূল্যের উপর লাভ, 3 টাকার উপর লাভ 50 পয়সা বা হাফ টাকা। কি করতে পারি, 1 টাকা ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে 1 নিচে 3 ভাগ হয়ে গেল। এবং শতকরা জিজ্ঞেস করেছে, শতকরা বের করতে বলেছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্যের উপর লাভ কত হবে, 100 দিয়ে গুণ হবে। দেখা যাচ্ছে আমরা এখানে 2 দিয়ে 100কে কাটছি, 50 হচ্ছে, 50/3 অর্থাৎ কিনা 16.2/3। এটাকে আমরা পার্সেন্টেজটা লিখে দিতে পারি, কারণ 100তে বের করেছি। এখানে অনেক সময় লেখাও যায়, না লেখাটাই শ্রেয়, আমরা টাকা লিখছি, উত্তরে লিখব কি লিখব না, অর্থাৎ আনোয়ারা বিবির শতকরা লাভ 16.2/3 টাকা। যদি আমরা এখানে শতকরাটা ব্যবহার করি তাহলে এখানে অবশ্যই পার্সেন্টেজ চিহ্ন দেব না। যদি আমরা এরকম লিখি আনোয়ারা বিবির লাভ সমান, তখন কিন্তু 16.2/3 পার্সেন্টেজ চিহ্নটা দেব। আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, 7এর দাগের অঙ্ক। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। আমরা আলোচনার খাতিরে জানাতে চাই যে কোনো ব্যক্তি, এই যে অরুণ মামা যিনি কোনো দোকানদার বা বিক্রেতা, তিনি তার সাধারণত কী করেন, তারা পাইকারি মার্কেট থেকে কোনো দ্রব্য কিনে তারা একটা নিজস্ব একটা দাম, যেটাকে বলা হচ্ছে ধার্য মূল্য, সেই দ্রব্যের উপরে লিখে রাখেন। কি অবশ্যই কিছুটা বেশিতে তারা লিখে রাখবেন, কিছুটা লাভ তাদেরকে করতেই হবে, কারণ একটা ক্যারিং কস্ট আছে বা তাদেরও সংসার আছে, বিভিন্ন কারণে তারা একটু বেশি দামটাই লিখে রাখেন। কিন্তু দেখা যায় আমরা যখন দোকানে যাই তখন আবার তারা মুখে বলেন যে তোমাকে 15% ছাড় দেওয়া হলো, তোমাকে 10% ছাড় দেওয়া হলো। কিন্তু ছাড় দেওয়ার অর্থ আমরা হয়তো একটু খুশি হই, কিন্তু দেখা যায় যে তিনি ক্ষতিতে কিন্তু বিক্রয় করছেন না, কিছুটা হলেও তার লাভ থাকছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অরুণ মামা ছাতার ধার্য মূল্য যা লিখে রেখেছেন আমাদের সেটা অজানা, তার উপর 15% ছাড় দিল। তাহলে আমরা কি বলতে পারি, 85 টাকা, এই যে 85 টাকা বিক্রয় মূল্য, যখন ধার্য মূল্য ছিল 100 টাকা, অর্থাৎ এখানে আমরা একে বের করতে পারি, 1 টাকা বিক্রয় মূল্য যখন ধার্য মূল্য 100/85 টাকা, এবং ওই যে 255 টাকা দিয়ে ছাতাটা কেনা হয়েছে, 255 টাকা দিয়ে আমার দিদি অরুণ মামার দোকান থেকে ছাতাটা কিনে নিয়ে এসছে এবং 200 টাকাই পেইড করেছে, তাহলে সেটাই তার বিক্রয় মূল্য ধরা যায়। তাহলে 255 টাকা বিক্রয় মূল্য যখন কত ধার্য মূল্য এবার আমাদের বেরিয়ে আসবে সহজভাবেই, 100 × 255/85। এখানে দেখা যাচ্ছে যে আমরা 85 দিয়ে 255কে একবারে কাটতে পারি 3 দিয়ে, অর্থাৎ 300 টাকা। তাহলে দেখা গেল যে ওই ছাতাটার উপর যে ধার্য মূল্য অরুণ মামা লিখে রেখেছিলেন 300 টাকা, 300 টাকা লিখে রেখেছিলেন। অঙ্কটা যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, দেখা যাচ্ছে যে 300 টাকা তিনি ছাতাটার উপর ধার্য মূল্য লিখে রেখেছিলেন, আর তারপরে 15% ছাড় দিলেন। ছাড় দিয়ে দেখা যাচ্ছে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, 300 টাকার 15% যা হবে সেটা হবে 45 টাকা। 45 টাকা বিয়োগ করলে হয় 255 টাকা। এটাই ছিল আজকের 7 নম্বরের